গণ অভ্যুত্থানের বিরুদ্ধ শক্তি আমাদের মধ্যে ভাঙন সৃষ্টি করার ক্রমাগত প্রয়াস চালাতে থাকায় আমাদের ঐক্য আরও মজবুত হচ্ছে। গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা বাংলাদেশের রূপান্তর পর্বে প্রবেশ করার অধিকার অর্জন করেছি। এই রূপান্তর দ্রুত সফলভাবে কার্যকর করার জন্য আমাদেরকে সকল শক্তি নিয়োজিত করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ থাকতে হবে। পেছনে ফেরার কোনো সুযোগ আমাদের নেই। ফেসিবাদ বাংলাদেশকে আদর্শভিত্তিক সকল রকমের লক্ষ্য থেকে বিচ্যুত করে গভীর অন্ধকারের দিকে আমাদেরকে নিয়ে গিয়েছিল। আমরা আবার প্রিয় বাংলাদেশকে সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায় বিচারের পথে ফেরাবার লক্ষ্যে কাজ করছি। সচিবালয়ের আগুনের ব্যাপারে এটি খুবই পরিকল্পিত। আপনি ভিডিওটা দেখলেই নিকোল দেখবেন যে দুটো বিল্ডিং এর মাঝখানে বিরাট অনেকগুলো কম্পার্টমেন্ট আছে, সেগুলো কোথাও আগুন লাগে নাই, দুটো পার্টিকুলার ব্লকে আগুন লেগেছে। সো ঠান্ডা মাথায় আগুন লাগানো হয়েছে। আমি খুব শক্তভাবে এই ঘটনার সুষ্ঠু তদন্ত চাই, আমি খুব শক্তভাবে এই ঘটনার বিচার চাই। এমন বাংলাদেশ দেখবার জন্য 17 বছর লড়াই করি নাই। এই আগুন কোনো সাধারণ লোকের আগুন লাগানো আগুন না, এরা ট্রেন্ড লোক, এরা একেবারে সাংঘাতিকভাবে ট্রেনিং প্রাপ্ত বলে আমার ব্যক্তিগতভাবে আমার কাছে মনে হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ ও দেশের বাইরে দূর দূরান্ত থেকে যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন, ভিডিওটি প্লে করেছেন, তাদেরকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, গতকাল সকালে ঘুম ভাঙার পরেই ঘুম থেকে উঠেই একটা ভয়াবহ একটা অগ্নিকাণ্ডের সংবাদ আমরা পাই। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, বাংলাদেশের হার্ট, হৃদপিণ্ড যাকে বলা হয়ে থাকে, সচিবালয়, এরকম গুরুত্বপূর্ণ স্থাপনায় গতকাল আমরা দেখেছি আগুন লাগতে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, সচিবালয়ে আগুন লেগে গুরুত্বপূর্ণ অনেক নথিপত্র পুড়ে গেছে। অনেকে দাবি করছে সচিবালয়ে যে অগ্নিকাণ্ডের ঘটানো হয়েছে এটি পরিকল্পিতভাবে, ষড়যন্ত্রমূলকভাবে এই সরকারকে ব্যর্থ করার জন্য এই অগ্নিকাণ্ডের ঘটনা হয়েছে, আগুন লাগানো হয়েছে। আবার কেউ কেউ বলছে এটি একটি দুর্ঘটনা। আবার বেশিরভাগ ক্ষেত্রে মানুষ বলছে দুর্ঘটনার থেকে সবথেকে বেশি সন্দেহ জাগছে এটি নাশকতা হতে পারে। সবশেষ প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, সচিবালয়ের অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে মুখ খুলেছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কি বললেন সচিবালয়ে এই অগ্নিকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে আমরা সেটা শুনব তার মুখ থেকে, এবং একই সাথে তিনি পুরো জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, দল মত নির্বিশেষে সকলকে ঐক্যের ডাক দিয়েছে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, প্রফেসর ইউনূস, অধ্যাপক ইউনূস, ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কি বলল আমরা সেটা দেখে আসি, তারপরে কথা বলি। আশা করি সঙ্গে থাকবেন পুরো ভিডিওটি জুড়ে আপনারা আমাদের। আসসালামু আলাইকুম। উপস্থিত ছাত্রছাত্রী, তরুণ তরুণী, নারী ও পুরুষ সকল নাগরিককে আমার সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি ফেসিবাদের বিরুদ্ধে দীর্ঘ লড়াইয়ের সকল যোদ্ধাদের। বিশেষ করে অভিবাদন জানাই জুলাই গণ অভ্যুত্থানে শহীদ হওয়া ছাত্র জনতাকে, যারা আহত হয়েছেন, চোখের দৃষ্টি হারিয়েছেন, যাদের অঙ্গহানি হয়েছে, তাদের প্রতি আমাদের ঋণ শোধ হওয়ার নয়। নতুন বাংলাদেশ গঠনে তাদের প্রেরণা ও অবদান জাতি কখনো ভুলতে পারবে না। গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা বাংলাদেশের রূপান্তর পর্বে প্রবেশ করার অধিকার অর্জন করেছি। এই রূপান্তর দ্রুত সফলভাবে কার্যকর করার জন্য আমাদেরকে সকল শক্তি নিয়োজিত করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ থাকতে হবে। পেছনে ফেরার কোনো সুযোগ আমাদের নেই। আমাদের এই কাঙ্ক্ষিত রূপান্তরের লক্ষ্য হবে সকল ধরনের বৈষম্য অবসানের রাজনৈতিক আয়োজন নিশ্চিত করা, এদেশে গণতান্ত্রিক ও নাগরিক সমতাভিত্তিক একটি রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করা। ন্যায়ভিত্তিক সমাজ নির্মাণ ছাড়া জুলাইয়ের শহীদদের আত্মদান অর্থবহ হতে পারে না। ফেসিবাদ বাংলাদেশকে আদর্শভিত্তিক সকল রকমের লক্ষ্য থেকে বিচ্যুত করে গভীর অন্ধকারের দিকে আমাদেরকে নিয়ে গিয়েছিল। আমরা আবার প্রিয় বাংলাদেশকে সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায় বিচারের পথে ফেরাবার লক্ষ্যে কাজ করছি। ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজের পক্ষ থেকে আপনাদের এই জাতীয় সংলাপ আমাদেরকে আমাদের নতুন কক্ষপথ রচনা এবং তার যথাযথ স্থাপনে বিশেষভাবে সাহায্য করবে। আমি ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি এই আয়োজনের জন্য এবং আমাকে আমন্ত্রণ করার জন্য, দুটি কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আপনারা এই সংলাপে 3টি বিষয়কে বিশেষভাবে গুরুত্ব দিয়েছেন: ঐক্য, সংস্কার ও নির্বাচন। সংস্কার বিষয়ে আমাদের মধ্যে ঐকমত্য প্রয়োজন, এর কোনো বিকল্প নাই। এই 3 লক্ষ্যের কোনোটিকে ছাড়া
কোনোটি সফল হতে পারবে না। ঐক্যবিহীন সংস্কার কিংবা সংস্কারবিহীন নির্বাচন বাংলাদেশকে এগিয়ে নিতে পারবে না। পাশাপাশি আমরা ভুলতে পারি না যে আমাদের ছাত্র জনতা অটুট সাহসে শিশু হত্যাকারী ও পৈশাচিক ঘাতকদের মোকাবেলা করেছে। মানবতার বিরুদ্ধে এমন নিষ্ঠুরতাকে অবশ্যই বিচারের মুখোমুখি করতে হবে। গুম খুন থেকে জুলাই গণহত্যার বিচারের চ্যালেঞ্জের বিষয়টি আপনারা আপনাদের সংলাপের অন্তর্ভুক্ত করেছেন, এতে আমি আশ্বস্ত হয়েছি। সুধীবৃন্দ, জুলাই গণঅভ্যুত্থান কেবল বাংলাদেশকে মুক্তই করেনি, আমাদের স্বপ্নকেও তুমুল সাহসী করে তুলেছে। বাকহীন বাংলাদেশ জোরালো কণ্ঠে আবার কথা বলার শক্তি ফিরে পেয়েছে। এই দৃঢ়কণ্ঠ আবার ঐক্য গঠনে সোচ্চার হয়েছে। ঐক্য আমাদের মূল শক্তি। জুলাই অভ্যুত্থান আমাদেরকে ঐতিহাসিক মাত্রায় বলীয়ান করেছে। গত 5 মাসে এই ঐক্য আরও শক্তিশালী হয়েছে। গণ অভ্যুত্থানের বিরুদ্ধ শক্তি আমাদের মধ্যে ভাঙন সৃষ্টি করার ক্রমাগত প্রয়াস চালাতে থাকায় আমাদের ঐক্য আরও মজবুত হচ্ছে। এই ঐক্যের জোরেই এখন আমরা অসাধ্য সাধন করতে পারি। এখনই আমাদের সর্বোচ্চ সুযোগ। এমন অর্থনীতি গড়ে তুলতে হবে যেটা সকল নাগরিকের জন্য সম্পদের ও সুযোগের বৈষম্যহীনতার নিশ্চয়তা প্রদান করবে। যত নিম্ন আয়ের পরিবারই জন্মগ্রহণ করুক না কেন, প্রতিটি নাগরিকের, তিনি নারী হোক আর পুরুষই হোক, তিনি যেন বিনা বাধায় তো বটেই, বরং রাষ্ট্রের আয়োজনে তার সৃজনশীলতা প্রকাশ করে যে কোনো পর্যায়ের উদ্যোক্তা হতে পারেন, অথবা তিনি যে কোনো ধরনের কর্মজীবন চান তাই বেছে নিতে পারবেন। এমন রাজনৈতিক ও রাষ্ট্রীয় পরিবেশ থাকবে যেখানে সংখ্যালঘু সংখ্যাগুরু এই পরিচিতি অবান্তর হয়ে পড়বে। সবার একটিই পরিচয়, আমি বাংলাদেশের নাগরিক এবং রাষ্ট্র আমাকে আমার সকল অধিকার প্রদান করতে বাধ্য। রাষ্ট্রের কাছে এবং অন্য নাগরিকের কাছে আমার অন্য কোনো পরিচয় দেবার প্রয়োজন হবে না, যেখানে ব্যক্তিবন্দনার কোনো সুযোগ থাকবে না। দেশের ভেতরে বা বাইরে প্রভুভৃত্যের কোনো সম্পর্কের সুযোগ থাকবে না। আমরা বাংলাদেশের নাগরিক হবার সুবাদে হব বিশ্ব নাগরিক। দেশের মঙ্গল সাধন করা যেমন হবে আমাদের নাগরিক দায়িত্ব, তেমনি বিশ্বের মঙ্গল সাধন করাও আমাদের কর্তব্য। এই দায়িত্ব আমরা সমানভাবে পালন করব। আমাদের তরুণ তরুণীরা দ্রুত এই 2 দায়িত্ব সমানভাবে পালন করার জন্য প্রস্তুতি নেবে। প্রিয় সহনাগরিকবৃন্দ, স্বাধীনতার পর অর্ধ শতাব্দী অতিক্রম করে আমরা এক ঐতিহাসিক আত্মত্যাগের বিনিময়ে এক অপূর্ব সুযোগের মুহূর্ত সৃষ্টি করেছি। এই সুযোগ যদি আমরা গ্রহণ করতে অনিচ্ছুক হই কিংবা অপারগ হই, তাহলে বাংলাদেশের ভবিষ্যতের কোনো প্রজন্ম আমাদের ক্ষমা করবে না। আজকের সংলাপের মূল লক্ষ্য হলো সবার পক্ষ থেকে সর্বোচ্চ কণ্ঠে ঘোষণা দেওয়া যে আমরা এই সুযোগ কিছুতেই হাতছাড়া হতে দেব না। আমরা একতাবদ্ধভাবে এই সুযোগের প্রতিটি মুহূর্ত সর্বোত্তম কাজে লাগাবো। সংস্কারের যে মহান দায়িত্ব ঐতিহাসিক কারণে আমাদের কাছে এসে গেছে, এই দায়িত্ব আমাদের প্রত্যেককে, প্রতি নাগরিককে, রাজনৈতিক দলকে, প্রতিটি সামাজিক, অর্থনৈতিক, ব্যবসায়িক এবং ধর্মীয় জনগোষ্ঠীর প্রত্যেককে দৃঢ়তার সঙ্গে সংস্কারের মহাযজ্ঞে আনন্দের সঙ্গে ঝাঁপিয়ে পড়তে হবে। আজকে আপনাদের সংলাপে ঘোষণা দিন কে কিভাবে এই মহাগৌরবের দায়িত্ব পালন করবেন। সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি একই সঙ্গে চলতে থাকবে। নির্বাচনের প্রস্তুতির কাজ মূলত নির্বাচন কমিশনের। নাগরিকদের নির্বাচনের তারিখ না পাওয়া পর্যন্ত এই প্রক্রিয়ায় সময় দিতে হয় না, কিন্তু সংস্কারের কাজে সকল নাগরিককে অংশগ্রহণ করতে হবে। যারা ভোটার তারা তো অংশগ্রহণ করবেনই, তার সঙ্গে যারা ভবিষ্যতে ভোটার হবেন তারাও সর্বাত্মকভাবে সংস্কারের কাজে নিজেদেরকে নিয়োজিত করুন। সংস্কারের কাজটা নাগরিকদের জন্য সহজ করতে আমরা 15টি সংস্কার কমিশন গঠন করে দিয়েছিলাম। তাদের প্রতিবেদন আমরা জানুয়ারি মাসে পেয়ে যাব। প্রত্যেক সংস্কার কমিশনের দায়িত্ব হলো প্রধান বিকল্পগুলি চিহ্নিত করে তার মধ্যে থেকে একটি বিকল্পকে জাতির জন্য সুপারিশ করা। যার যার ক্ষেত্রে সংস্কারের মাধ্যমে ভবিষ্যৎ কীভাবে রচিত হবে তা বিভিন্ন পক্ষের মতামত নিয়ে সুপারিশমালা তৈরি করে দেওয়া, নাগরিকের পক্ষে মতামত স্থির করা সহজ করে দেওয়া। তবে কমিশনের প্রতিবেদনে সুপারিশ করলেই আপনাকে তা মেনে নিতে হবে এমন কোনো কথা নেই। এই জন্য সর্বশেষ পর্যায়ে জাতীয় ঐকমত্য গঠন কমিশন গঠন করা হয়েছে। যেমন একটা উদাহরণ দিই, কোন বয়সে একজন নাগরিক ভোটার হতে পারবেন তার জন্য নানা দেশে নানা বয়স নির্ধারণ করা আছে। নির্বাচন সংস্কার কমিশন নিশ্চয়ই এরকম একটা বয়স সুপারিশ করবে। সেই বয়স আমার পছন্দ হতেও পারে, নাও হতে পারে। ধরুন আমি তরুণদের তাড়াতাড়ি ভোটার করার পক্ষে। যে যত তরুণ, পরিবর্তনের প্রতি তার আগ্রহ তত বেশি, এই হলো আমার যুক্তি। তারুণ্য তাকে শক্তি যোগায়,
তথ্য প্রযুক্তির সঙ্গে তার গভীর সখ্যতা তাকে এই শক্তি যোগায়। তরুণরা সংখ্যায়ও বেশি, দেশের ভবিষ্যৎ নিয়ে তারা আগ্রহী। নিজের ভবিষ্যৎ নিয়ে তার মতামত দেওয়ার জন্য আমি মনে করি ভোটার হওয়ার বয়স 17 বছর নির্ধারিত হওয়া উচিত। নির্বাচন সংস্কার কমিশন কী সুপারিশ করবেন তা আমার জানা নেই, কিন্তু দেশের বেশিরভাগ মানুষ যদি কমিশনের সুপারিশ করা বয়স পছন্দ করে, ঐকমত্যে পৌঁছার জন্য আমি তা মেনে নেব। সবকটা কমিশন মিলে আমাদের সামনে বহু সুপারিশ তুলে ধরবে। আমরা এখন এমন পর্যায়ে পৌঁছেছি যে যাই মতামত হোক না কেন, আমরা দ্রুত একটা ঐকমত্য প্রতিষ্ঠিত করে সংস্কারের কাজগুলো করে ফেলতে চাই। নির্বাচনের পথে যেন এগিয়ে যেতে পারি সেই ব্যবস্থা করতে চাই। আপনাদের আজকের সংলাপ জাতির সামনে সকলের কাছে গ্রহণযোগ্য এমন একটি প্রক্রিয়া তুলে ধরে আমাদের এই দায়িত্বকে সহজ এবং গতিময় করে দেবে আশা করছি। সংলাপের এই প্রক্রিয়া অব্যাহত রাখার জন্য আপনাদেরকে আহ্বান জানাচ্ছি। এই উদ্যোগের জন্য ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজকে অশেষ ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। 25 ডিসেম্বর আগের রাতে বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নের তঙ্গঝিরি ত্রিপুরাপাড়ায় খ্রিস্টান ধর্মাবলম্বী ত্রিপুরাদের 17টি ঘরে আগুন দেয় দুর্বৃত্তরা। তার পরদিন রাতে সচিবালয়ে আগুন। বিএনপি এই দুটি ঘটনাকে কিভাবে দেখছে? আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি জানি না দুটো ঘটনার মধ্যে কোনো যোগসূত্র আছে কিনা, কিন্তু দুটো ঘটনাই মর্মান্তিক। একটি ঘটনা যেটি খ্রিস্টানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন, তার ঠিক আগ মুহূর্তে হয়েছে, অর্থাৎ এই উৎসবটি একটা ভয়াবহ রূপ নিয়ে সামনে এসেছে এবং বিষয়টি তখনই ঘটেছে যখন জাতীয় এবং আন্তর্জাতিকভাবে একটি শক্ত প্রচারণা আছে এই সরকারের বিরুদ্ধে যে এই সরকার মাইনরিটিকে ঠিক মতো প্রোটেকশন দিতে পারছে না। ডে 1 থেকে আমরা ভারতের ডিসইনফরমেশন দেখেছি এবং এই ডিসইনফরমেশনকে না এই ধরনের ঘটনা এক ধরনের সত্যতা দেয়। আমি আজকে প্রথম আলোয় একটা কলাম দেখছিলাম, সেখানে খুব পরিষ্কারভাবে বলা আছে সেই এলাকাতে অর্থাৎ বান্দরবনের লামা উপজেলায় যেখানে এই ঘটনাটি ঘটেছে, সেখানে বেনজির আহমেদ যিনি গোপালগঞ্জে হিন্দুদের বিরাট জায়গা দখল করে তার রিসোর্ট বানিয়েছেন, সেখানে তার বাগান বাড়ি বানিয়েছেন, সেরকমই একটা প্রকল্প তিনি লামাতেও নিয়েছেন এবং সেখানে বহু মাইনরিটি কমিউনিটিকে উচ্ছেদ করা হয়েছে কারণ তার বিলাসবহুল বাগান বাড়ি বানানোতে তাদেরকে উচ্ছেদ করাটা জরুরি ছিল। আমি জানি না যে আওয়ামী লীগের কোনো সংযোগ আছে কিনা, আমি জানি না পতিত স্বৈরাচার এখানে কোনো রকম কোনো ষড়যন্ত্র করেছে কিনা, তাদের লোকজন মানে যে ডিসইনফরমেশন ইন্ডিয়াতে আছে সেটাকে সত্যতা দেওয়ার চেষ্টা করছে কিনা, বাট হোয়াট এভার বি দ্য কেস, বাংলাদেশে সরকার আছে এবং সরকারে যারা আছে এটা তাদের প্রাইম রেসপন্সিবিলিটি টু ফাইন্ড আউট এই ধরনের ঘটনা কারা ঘটিয়েছে, কেন ঘটিয়েছে। দেখুন, আমি আওয়ামী লীগের সময়ের একটা উদাহরণ সব সময় সংখ্যালঘু নির্যাতনের সময় টানি। রামু, নাসিরনগর এই ঘটনাগুলোতে কোনো বিচার হয়নি বলেই কুমিল্লা, রংপুরে হতে পেরেছে। যদি ঠাকুরগাঁ বা কলমাকান্দার বিচার হতো তাহলে কিন্তু আমরা অভয়নগরের ঘটনা ঘটতে দেখতাম না। সো একটা ঘটনা ঘটবার পরে মিডিয়াতে আমরা আলোচনা করি, দর্শক কিছুক্ষণ দেখে, তারপরে বিষয়টি ধামাচাপা পড়ে যায়। এইরকম যদি হয় এইবারের বড়দিনের এই ঘটনা, তাহলে আমি মনে করব সামনে আরো খারাপ সময়ের জন্য আমাদের অপেক্ষা করতে হবে। আর একটা বিষয়, বাংলাদেশে কোনো পার্টিকুলার সম্প্রদায়কে অনিরাপদ করে কোনো পার্টিকুলার সম্প্রদায়ের উপরে জোর খাটিয়ে আপনি যদি মনে করেন যে আপনি সংখ্যাগরিষ্ঠ গোষ্ঠীর সদস্য বলে আপনি নিরাপদ থাকবেন, তাহলে খুব ভুল। নগর পুড়লে দেবালয় এড়ায় না। আপনি নগরে আগুন লাগাচ্ছেন এবং মনে করছেন না আমি তো আসলে সংখ্যাগরিষ্ঠ গোষ্ঠীর একজন সদস্য, আপনি কিন্তু খুব ভুল করছেন। নিকোল, আমি আমার ব্যক্তিগত একটা ফাইন্ডিং আজকে আপনার মাধ্যমে শেয়ার করতেই চাই। আমি নিজে হোলি ক্রস স্কুলের ছাত্র, এটা একটা মিশনারি স্কুল। এই স্কুলে সকল ধর্ম বর্ণের গোত্রের মানুষ পড়াশোনা করে। সুতরাং আমি কিন্তু ছোটবেলা থেকে বড়দিন একটা বড় উৎসব, একইভাবে দুর্গাপূজা একটা বড় উৎসব, এটা দেখেই বড় হয়েছে। আমার বহু খ্রিস্টান হিন্দু কমিউনিটির বন্ধু প্রচুর আছে, আমার স্কুল ফ্রেন্ড তারা। আমি যখন শুভ বড়দিন লিখে আমার স্ট্যাটাস দিয়েছি ফেসবুকে, অ্যাংরি রিয়াকশন, আমি খুব অবাক হয়ে গেছি। অ্যাংরি রিয়াকশন অনেক বেশি, লাইকের পরেই সেকেন্ড হাইয়েস্ট হচ্ছে অ্যাংরি এবং সেটা 200-র উপরে। সো আমি এরকম বাংলাদেশ দেখি নাই নিকোল, এবং আমি ভীষণ অবাক হয়েছি যে বাংলাদেশটা এদিকে গেল। পরপরে আমি হোলি ক্রসের আরেকজন সিনিয়র আপা, আমাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মেয়ে, সে স্ট্যাটাস দিয়েছে যে আমি খুব অবাক হচ্ছি বড়দিনের উইশ নিয়ে মানুষের এভাবে রিয়াক্ট করতে দেখে। মানে সেও নিশ্চয়ই উইশ করেছে এবং তার রিয়াকশনও খুব পজিটিভ হয় নাই। সো আমি এই কথাগুলো বলছি, এগুলো একেবারেই আমাদের ব্যক্তিগত অভিজ্ঞতা, কিন্তু এই অভিজ্ঞতাটা কিন্তু তুচ্ছ না, এই অভিজ্ঞতাটা ফেলে দেবার মতো না। আমরা আসলে মাইনরিটি কমিউনিটি বা যারা সংখ্যায় কম, লেটস পুট ইট ইন দিস ওয়ে, যারা সংখ্যায় কম তাদেরকে কি আমরা সেকেন্ড ক্লাস সিটিজেন ভাবে
ভাবা শুরু করেছি? তাদের সকল কিছুই উপরেই আমাদের একরকম হক আছে এটা ভাবা শুরু করেছি, এবং রাষ্ট্র কোন রকম কোনো ভাবা শুরু করেছেন বলে আপনি প্রশ্ন তুলছেন। দেখুন, গত 15 বছরে তো আসলে সংখ্যাগরিষ্ঠ সংখ্যালঘিষ্ঠ আলাদা করার উপায় ছিল না। বেনজির যেমন হিন্দুদের জমি দখল করেছে, বেনজির তেমন আমাদেরকেও পিটিয়েছে। সো তখন আমরা আলাদা করতে পারি নাই, বাট এখন কিন্তু আমরা আলাদা করতে পারছি কিছুটা। সো আমি ভীত হচ্ছে। বড়দিনের অভিজ্ঞতা আসলে আমার কাছে একটা ধাক্কার মতো, এবং আমি খুব শক্তভাবে এই ঘটনার সুষ্ঠু তদন্ত চাই। আমি খুব শক্তভাবে এই ঘটনার বিচার চাই। এমন বাংলাদেশ দেখবার জন্য 17 বছর লড়াই করি নাই। জীবন থেকে আমার সবচেয়ে সুন্দর 17টা বছর আমি বাংলাদেশের পেছনে ব্যয় করি নাই এই বাংলাদেশ দেখবো বলে। আর সচিবালয়ের আগুনের ব্যাপারে এটি খুবই পরিকল্পিত। আপনি ভিডিওটা দেখলেই নিকোল দেখবেন যে দুটো বিল্ডিং এর মাঝখানে বিরাট অনেকগুলো কম্পার্টমেন্ট আছে, সেগুলো কোথাও আগুন লাগে নাই, দুটো পার্টিকুলার ব্লকে আগুন লেগেছে। সো ঠান্ডা মাথায় আগুন লাগানো হয়েছে, এবং রাত 1:52, যেই সময়টাতে আসলে সকলেই যার যার বাড়িতে ঘুমন্ত অবস্থায় থাকবে, সো দ্যাট আমাদের বুঝতে পারা, ফায়ার সার্ভিসে খবর দেয়, সবকিছুতেই কিছুটা বিলম্ব হয়। এবং আপনি দেখেন 12 ঘন্টা সময় লেগেছে আগুন কন্ট্রোলে আনতে। সো খুবই ঠান্ডা মাথায় ভেতর থেকেই এই পরিকল্পনা করা হয়েছে। এবং যেই মন্ত্রণালয়গুলোর অফিস এই সচিবালয়ে যেখানে আগুন লেগেছে, সেখানে সেতু আছে, আইসিটি আছে, সংস্থাপন আছে, অর্থাৎ মোস্ট ইম্পর্টেন্ট মিনিস্ট্রিগুলো, এবং যেখানে এই গত 15 বছরে ব্যাপক লুটপাটের একটা পসিবিলিটি আছে বলে আমাদের পারসেপশন তাই। সো ওই জায়গাগুলোতে আগুন লাগা মানেই হচ্ছে ঠান্ডা মাথায় পরিকল্পিতভাবে করা হয়েছে। হোয়াট এভার বি দ্য কেস নিকোল, আমার মনে পড়ে 15 বছর আওয়ামী লীগের কাছে বিচার চেয়েই গেছি, হাল ছেড়েছি, বুঝেছি যে হবে না। কিন্তু এই সরকারের কাছে আমি আবার নতুন করে বিচার চাই, নতুন করে তদন্ত চাই, এবং তার ট্রান্সপারেন্ট রিপোর্ট দেখতে চাই। এই আগুন কোনো সাধারণ লোকের আগুন লাগানো আগুন না, এরা ট্রেন্ড লোক, এরা একেবারে সাংঘাতিকভাবে ট্রেনিং প্রাপ্ত বলে আমার ব্যক্তিগতভাবে আমার কাছে মনে হয়। সুতরাং আপনারা সংস্কার করবেন, 4 বছর 5 বছর 15 বছর ক্ষমতা দেবেন, আশা ঘুরে বালি। আবারও বলছি, জনগণের জান মালের নিরাপত্তা সচিবালয় পড়ছে আপনার সম্পদ না, দেশের সম্পদ। সচিবালয় হিসাব না পাইলে দেশ হিসাব পাবে না, দেশের বিশাল অপূরণীয় ক্ষতি হয়েছে। সুতরাং আপনারা সেফ থাকবেন, আর দেশ রসাতলে থাকবে, এমন সরকার আমাদের প্রয়োজন নেই। ব্যক্তির সম্পদ যেমন ব্যক্তিকে পাহারা দিতে হয়, যেমন ব্যক্তির মিল, ইন্ডাস্ট্রি, ব্যক্তির বাড়িঘর, ব্যক্তির হাসপাতাল, ব্যক্তির মেডিকেল কলেজ, যা কিছু হোক না কেন সব কিন্তু পাহারায় রাখতে হয়। ব্যক্তির পাহারা মানে ব্যক্তির গোয়েন্দা, সে বেতনভুক্ত। আজকাল নানান কোম্পানি আছে, তারাও যেমন ডিউটি করে, মেইনলি হইল নিরাপত্তার বিধান করা, নাশকতা যাতে না হয় সেদিকে খেয়াল রাখা। ব্যক্তির সম্পত্তির বেলায় ঠিক এভাবে চলে আসছে রাষ্ট্র। পুরা রাষ্ট্রটাও কিন্তু একটা সম্পদ, যেটার দায়িত্বে থাকে এই সরকার। এর যত সম্পত্তি অর্থনৈতিক হোক, বস্তুগত হোক, রাষ্ট্রগত, সব কিছু নিয়ন্ত্রণ বা পাহারা দিতে হবে রাষ্ট্রের। সারা পৃথিবী কিন্তু নিয়ম হলো প্রতিটা দেশ তার নিজ নিজ দেশের নিরাপত্তা বজায় রাখা, একটা দেশ যাতে আরেকটা দেশকে আক্রমণ করতে না পারে সেদিকে খেয়াল রাখা। আক্রমণের কিন্তু ওয়াক্ত নাই, যখন কেউ কাউকে আক্রমণ করে তখন তার কোনো ওয়াক্ত নাই। তার মানে কি, আক্রমণ হতে পারি আর আক্রমণ করতে পারে, এই দুইটা বিষয়ে খেয়াল রাখতে হয়। এটা একটু চিরচরিত নিয়ম, সারা পৃথিবী ঘুমায় না, এটাই বিধান। এই যদি হয় তাহলে একটা বিষয় এখন পরিষ্কার, যে আমরা আমাদের রাষ্ট্রের যে অবস্থাটা, আজকে গত রাতে যে সচিবালয়ে আগুন লাগলো, যতটুকু আমরা প্রতিবেদন বা রিপোর্ট পেয়েছি, তাতে একটা 50 আগুন লেগেছে বা 52তে আগুন লেগেছে, একটা 54তে গাড়ি এসেছে ফায়ার সার্ভিস এই আগুন নিবানোর জন্যে। সচিবালয়ের নিজস্ব ফায়ার সার্ভিস ইউনিট আছে। অর্থাৎ তাহলে বিষয়টা কি দাঁড়ালো? এতক্ষণে যা রিপোর্ট পেলাম, একটা বিশাল লম্বা ভবনের 2 প্রান্তে আগুনের ফুলকি দেখা যাচ্ছে। কেউ বলছে কয়েকটা ফ্লোরে আগুন, কয়েকটা ফ্লোরে আগুন পাওয়া গেছে, আগুনটা যে লাগানো হোক কিংবা আগুনটা যেভাবেই আগুনটা কিন্তু কয়েকটা জায়গায়। বিস্ফোরণ হলে কিংবা শর্ট সার্কিট হলে আগুন এক জায়গা থেকে আরেক জায়গায় ধাবিত হতে থাকে, পুড়তে যায়। কিন্তু এখানে 2টা 4টা 3টা স্পট থেকে কয়েকটা ফ্লোরে আগুন লাগানো হয়েছে পৃথক যতটুকু প্রতিবেদন পাওয়া গেছে। এটা রাষ্ট্রীয় সম্পদ, এটার পাহারাদার ছিল। যদি বলা হয় পাহারাদার ছিল না, সেটার দায় দায়িত্ব সরকারকে নিতে হবে। এখন প্রশ্ন হচ্ছে
এইখানে যে ভবনটায় আগুন লাগলো আমরা যতটুকু জেনেছি সেটা হলো 7 নম্বর ভবন, যার ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ কতগুলো মন্ত্রণালয়ের অফিস। এর ভিতরে আছে অর্থ মন্ত্রণালয়ের অফিস, অর্থ মন্ত্রণালয়ের আভ্যন্তরীণ সম্পদ বিভাগ, বহিঃসম্পদ বিভাগ, অন্যান্য সম্পদ সম্পর্কিত, তারপর আছে এলজিআরডি মিনিস্ট্রি, আছে টেলিকমিউনিকেশন, আছে সড়ক সেতুতে যদি যাই, মানে চুরির একটা বিরাট খাতের সেতু। আমরা যদি সেই টেলিকমিউনিকেশনে যাই, চুরির বিরাট খাত সেখানে ছিল। অর্থ মন্ত্রণালয়ের দিকে যদি তাকাই, অর্থের কেলেঙ্কারি ছিল। তার মানে কি দাঁড়ালো? রেজাল্টটা দাঁড়ালো এই যে যত জায়গায় কেলেঙ্কারি, আমরা সড়কের উন্নয়নের নামে দুর্নীতি, ব্রিজের উন্নয়নের নামে দুর্নীতি, এই সব কিছু, অর্থাৎ মানে টাকা সংক্রান্ত, একটা বাংলাদেশের টাকা সংক্রান্ত যে বিষয়গুলা, তার অন্যতম একটা বিল্ডিং যেখান থেকে বোঝা গেল অলমোস্ট 90% অর্থনীতির উৎস, হিসাব নিকাশ, রক্ষণাবেক্ষণ যেখানে, সেই বিল্ডিংটা বা সেই ভবনে বা সেই সচিবালয়ে আগুন লাগানো হয়েছে। পুরা দেশের যদি বলা হয় যে হার্ট হইল সচিবালয়, এবং তাহলে তার ভিতর থেকে এটাকে বলা হয় সচিবালয়ের ভিতরে হার্টের ভিতরে হার্ট। বিষয়টা এরকম, সেই জায়গাটা আগুন লেগেছে। এটা কি এতই অরক্ষিত ছিল? এখন প্রশ্ন হচ্ছে, এইখানে এই যে আগুনটা লাগলো, কি লাগাইলো আমরা কিছুই জানি না, কিন্তু বিষয়টা হচ্ছে এই আগুনটায় লাভ ক্ষতি কার সেটাকে বিবেচনায় নিতে হবে। এইটার ভিতরে এই সচিবালয়ের এই ভবনের যতগুলো মন্ত্রণালয় বললাম, এখানে যত নথিপত্র ছিল তা বিগত সরকারের 16 বছরের নথিপত্র। তার পিছনে যদি যাই 111-এর হলো 18 বছর। তারপরে যদি যাই তাহলে ছিল বিএনপি আমলের নথিপত্র। 18 বছর আগের নথিপত্রের খুব একটা প্রয়োজন থাকে না, কারণ ওই ধারাবাহিকতায় নথিপত্র সামনের দিকে চলে আসছে। সেই নথিপত্রের ভিতরে ছিল পরিষ্কার 16 বছরের দুর্নীতির হিসাব নিকাশ, অর্থাৎ হিসাব নিকাশে পাক্কা ছিল। যেই হিসাবটা টান দিলে পরে একটা ডকুমেন্ট, মানে দলিল বের হয়ে যাবে, সাক্ষ্য বের হয়ে আসবে। সুতরাং সেই কারণে এই দলিলপত্রগুলা পুড়ে গেলে যাদের লাভ সেটা এখানে বিবেচনায় নিতে হবে। আর যদি এমন হয় যে এই নথিপত্র পুড়ে গেলে তাদের লাভ, তাহলে তারা হয়তো প্ল্যান করেছিল আগুন লাগানোর। তা না হলে 25শে ডিসেম্বর খ্রিস্টমাস সারাদিন বন্ধ ছিল, তারপরে মধ্যরাত্রে আগুন লাগলো। এটা সত্যি একটা চিন্তা ভাবনার বিষয়। এটা তদন্ত করে কি হবে আমি ঠিক বুঝি না। শক্ত তদন্ত টিম করেছেন। রাষ্ট্রের দায়িত্ব হল রাষ্ট্রকে পাহারা দিয়ে রাখবে, ঘটনা যাতে না ঘটে সেজন্য। ঘটনা ঘটার পর তদন্ত, নো ইউজ। পিলখানা হত্যা হয়েছে, 57টা অফিসার সহ 74 জন মারা গেছে, তদন্ত করেন। তদন্ত করলে কি হবে? লোকগুলো ফেরত আসবে না। ওই মুহূর্তে তাদেরকে রক্ষা করার জন্য রাষ্ট্র চেষ্টা করে নাই, সেটাই বড় কথা। আজকে সচিবালয়ে আগুন লেগেছে, তদন্ত করতে থাকেন না সকাল বিকাল। তদন্ত খাতে কোটি টাকা ব্যয় হবে। 5-7 দিন, 10 দিন, 15 দিন পর মানুষ ভুলে যাবে। এই সরকার বাজেট করতে গেলেও তো তার সিলসিলা লাগবে, পিছনের নথিপত্র লাগবে। কোথায় পাবে সেই নথিপত্র? এগুলা প্রশ্ন। তাহলে লাভ কার হলো? পতিত সরকারের। বিষয়টা মাথায় রাখতে হবে। একটা সরকার পতিত সরকার হওয়ার পর যখন সেই পতিত সরকারের শতভাগ লোক তার পক্ষে কাজ করে, সুতরাং সেইখানে এসে আপনি বাংলাদেশের পতিত সরকার যে আওয়ামী লীগ, তার পক্ষে আওয়ামী লীগের যে জনগণ ছিল, বিশেষ করে শেখ হাসিনার যে জনগণ, তারা সবাই এখনও শেখ হাসিনার পক্ষে আছে। প্রশ্ন করতে পারেন সেই লোকগুলো কারা? আমি অনেকবার অনেক জায়গায় টক শোতে বলেছি, আমার নিজস্ব ইয়েতে বলেছি, শেখ হাসিনার কাছে বাংলাদেশের জনসংখ্যা ছিল 15 লক্ষের মতো, অর্থাৎ 14 থেকে 15 লক্ষ। এই ছিল শেখ হাসিনার জনসংখ্যা। আর যদি পরিবার সহ, এটা ছিল পরিবার, 15 লক্ষ পরিবার। আর যদি আমি এটার সাথে আর একটু বাড়িয়ে ধরি তাদের সদস্য সংখ্যা নিয়ে, তাহলে হবে 4-15-60, অর্থাৎ 60 লাখ থেকে 70 লাখ বা 1 কোটি লোকের সরকার ছিল শেখ হাসিনার সরকার। তারা কারা? তারা প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারী। গত 16টা বছর এটাই ছিল তাদের ভিতরে আন্ডারস্ট্যান্ডিং, বিশেষ করে 2014 নির্বাচনের পর থেকে। সেটা হলো, তোরা যা খুশি তাই করবি, আমাকে ক্ষমতায় রাখবি, ভাইস ভার্সা। টোটাল দেশের অর্থনীতিটা শেয়ার হয়েছে এই তার জনসংখ্যা 15 লক্ষ জনসংখ্যার ভিতরে। 15 লক্ষ জনসংখ্যা এবং আওয়ামী পরিবার এবং আওয়ামী লীগের ব্লেসিংস পাওয়া কিছু ব্যক্তিবর্গ। আমি আবার পরিষ্কারভাবে বলতেছি, শেখ হাসিনার জনগণ বলতে যা বুঝায় সেটা ছিল প্রজাতন্ত্রের 15 লক্ষ কর্মকর্তা কর্মচারী, এবং তারা আজও শেখ হাসিনার পক্ষে কাজ করতেছে। কাজী আপনি যদি দমকল বাহিনীতে যান, সেখানে শেখ হাসিনা আগুন লাগাইছে কারা সেটা তদন্ত করতে যান,
কারণ ওখানে তো সচিবালয়ে তো সাধারণ লোক ঢুকে আড্ডা মারেনি। যারাই ছিল সেখানে কোনো না কোনোভাবে সচিবালয়ে প্রবেশ অধিকার ছিল, পাহারায় রত ছিল, কিংবা যেভাবেই থাকুক। সুতরাং আগুন লাগানো, আগুন নিভানো, আগুন বিষয় নিয়ে তদন্ত করা, তারা কারা? প্রজাতন্ত্রের সেই কর্মকর্তা কর্মচারী করবেন। এখনও বলছি, এই 15 লক্ষ 14-15 লক্ষ প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারী, এটাই ছিল পতিত সরকারের একমাত্র জনগণ। বাকিরা ছিল নির্যাতন, বাকিদের উপরে নির্যাতন করার জন্যই ছিল এই সরকার। সুতরাং এখনো মোটামুটি অলমোস্ট যারা মাঠে আছেন প্রশাসনের, তারাও ভিতরে ভিতরে সেই পতিত সরকারের জিকির করতেছেন, আর যারা আসেননি তারাও জিকির করতেছেন। মোট কথা শুধুমাত্র বিচার আচার পানিশমেন্ট এইটার ভয়ই এখন ওই 15 লক্ষ জনগণ, যেটা শেখ হাসিনার জনগণ, আবার বলছি 15 লক্ষ জনগণ মানি হচ্ছে প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারী, আজও তারা সেই পতিত সরকারের পক্ষে কাজ করতেছে। সুতরাং এইখানে আমার একটাই বিষয়, তাদের বোঝা উচিত ছিল যারা আজকে ক্ষমতায় বসেছেন যে তাদের দিবারাত্র জেগে থাকতে হবে। নাহিদ সাহেবরা বলেন, আসিফ মাহমুদ সাহেবরা বলেন, আপনাদের দপ্তর পুরে দিয়েছে, আপনারা এমনভাবে কথা বলছেন, সংস্কার করবেন, যত বছর করে তত বছর লাগুক, দেশ চলে যাচ্ছে রসাতলে, জাহান্নামে। আপনারা এভাবে পুড়তে থাকবে, আপনারা ক্ষমতায় থাকবেন, সংস্কার করবেন, নির্বাচন করবেন। দেশের সম্পদ যদি না থাকে, দেশের মানুষ যদি না থাকে, শান্তি যদি না, কি হবে ভাই নির্বাচন দিয়ে? দেশের মানুষের শান্তি দরকার। আপনারা আপনাদের অফিস পাহারা দিতে পারেন না, আপনারা গোটা দেশ পাহারা দিবেন, সংস্কার করুন কিভাবে? এখন পর্যন্ত আমরা কোনো আগামাথা পাচ্ছি না, দেশটা যাচ্ছে কোথায়। আপনারা আপনাদের বক্তব্য দিয়ে দিচ্ছেন। মেহেরবানি করে আপনারা দিবারাত্র জাগনা থাকতে হবে, সমস্ত দায় দায়িত্ব আপনাদেরকে নিতে হবে। সংস্কার বহুত পরের কথা, আগে মানুষের নিরাপত্তা দেন, সম্পদ, মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করুন। যে সরকার যখন আসবে, আমার একই স্লোগান, মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করুন। যে সরকার মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে না পারবে, তেমন সরকারের কোনো প্রয়োজন নাই। আমি আবারও বলছি, শেখ হাসিনার শতভাগ জনগণ শেখ হাসিনার পক্ষে আছে। সেই জনগণ হলো দেশের প্রজাতন্ত্রের 15 লক্ষ কর্মকর্তা কর্মচারী। কিভাবে কি করবেন সিদ্ধান্ত নেন, নাইলে এরকম ঘটনা আরও ঘটতে পারে। আমার কাছে যেটা মনে হয়, এই আগুন কোনো সাধারণ লোকের আগুন লাগানো আগুন না, এরা ট্রেন্ড লোক, এরা একেবারে সাংঘাতিকভাবে ট্রেনিং প্রাপ্ত বলে আমার ব্যক্তিগতভাবে আমার কাছে মনে হয়। সুতরাং আপনারা সংস্কার করবেন, 4 বছর 5 বছর 15 বছর ক্ষমতা দেবেন, আশা ঘুরে বালি। আবারও বলছি, জনগণের জান মালের নিরাপত্তা, সচিবালয় পুড়ছে, আপনার সম্পদ না, দেশের সম্পদ। সচিবালয় হিসাব না পাইলে দেশ হিসাব পাবে না, দেশের বিশাল অপূরণীয় ক্ষতি হয়েছে। সুতরাং আপনারা সেফ থাকবেন, আর দেশ রসাতলে থাকবে, এমন সরকার আমাদের প্রয়োজন নেই। একজন খুনি হাসিনা রাত 3টার পরে উনি তাহাজ্জুদের জন্য জাগেন, তো জাগার পরে কি তাহাজ্জুদ পড়েন এই জাতি জানে উনি কোন ধরনের তাহাজ্জুদ পড়েন। আগুনটা কি ওই আল্লাহর ফেরেশতারা এসে ধরাইছে নাকি জিনে? প্রথম দায়ী হলো অথর্ব একটা উপদেষ্টা, আপনি আবার মাই ঘুরে নিয়েন না। এই উপদেষ্টার যোগ্যতা নাই স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার। স্বরাষ্ট্র উপদেষ্টা বুড়ো ভাম, এই স্ত্রী রাখার সক্ষমতা রাখে না, এই রাষ্ট্র রাখবে কোথেকে? আসিফ নজরুল সে ছাত্রীদের সাথে প্রেম করতে করতে তার আর এই আইন নিয়ে ঘাটাঘাটির সময় নাই। ম্যাডাম, অঙ্ক খুব সহজ, আমি এটা আপনি হয়তো আমাকে পছন্দ করবেন না সাক্ষাৎকার নিতে। আমি ছোট করে বলি, যেই বঙ্গ মার্কেট আপনার পিছনেই, এটা এখান থেকে 2-1 মিনিটের রাস্তা, রাত 3টার পরে সেখানে আগুন ধরে। আমি মোহাম্মদপুরে থাকি, কৃষি মার্কেটে কোটি কোটি টাকার সম্পদ রাত 3টার পরে তাবলিগের ইন্ডিয়ান পন্থী বাংলাদেশ পন্থীরে রাত 3টার পরে মাইরা 4টা নিহত করে, 200 আহত করে, এবং রাত 3টার পরে যুবলীগের বলা যুবলীগ রাজহাঁস জবাই করে আরেক মহিলাকে রাত 3টার পরে রানতে বলে, না রানলে সকালবেলা তার আইনা পুরাই দেয় সেই মহিলাকে। এবং রাত 3টার পরে কিন্তু 7 জন খুন হয় জাহাজে, সবই রাত 3 পরে। একজন খুনি হাসিনা রাত 3টার পরে উনি তাহাজ্জুদের জন্য জাগেন, তো জাগার পরে কি তাহাজ্জুদ পড়েন এই জাতি জানে উনি কোন ধরনের তাহাজ্জুদ পড়েন। ওনার তাহাজ্জুদ হলো সচিবালয়ে আগুন দেওয়া। এখানে মিনিমাম 10 কোটি টাকা কোনো আওয়ামী লীগের দোসরকে দেওয়া হয়েছে রয়ের মাধ্যমে, যে তুই সারা জীবনে পাবি কত 1,50,00,000, আর তুই 10 কোটি পাবি, তোর চাকরি বাকরির দরকার নাই, তুই এখানে এই কামটা করে দে, হাসিনাও ফিরে আসুক, হ্যাঁ রাজার মেয়ে রাজা আবার জনগণরা দিবে সাজা। এই হলো শেখ হাসিনার প্ল্যান। আর কিছু বলতে চাই না, এখানে আমি এখনো ঢুকতে পারবো না। আমি তো দূরের কথা, আপনি বিশাল বড় সাংবাদিক, আপনিও ঢুকতে পারবেন না। তাহলে এখানে আগুনটা ধরে লোকেরা, আগুনটা কি ওই আল্লাহর ফেরেশতারা এসে ধরাইছে নাকি জিনে? নাকি এখানে কারা ধরাইছে? এখানে আওয়ামী লীগের টাকা খাইতে যারা এখন ডান হাত দিয়ে বাম হাত দিয়ে সিগনেচার করে খাইতে পারে না, সমস্যা হয়, নাহিদরা বাধা দেয়। এখন এই জন্য প্রথম দায়ী হলো অথর্ব একটা উপদেষ্টা, আপনি আবার মাই ঘুরে নিয়েন না। এই উপদেষ্টার যোগ্যতা নাই স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার, উপদেষ্টা হওয়ার। আমাকে যদি স্বরাষ্ট্র উপদেষ্টা করা হয়, আমি 3 দিনে বাংলাদেশকে দেখাই দেবো যে কাকে বলে উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা। আমি বলি, এই স্বরাষ্ট্র উপদেষ্টা বুড়ো ভাম, এই স্ত্রী রাখার সক্ষমতা রাখে না, এই রাষ্ট্র
উপদেষ্টা থাকবে কোথেকে? এই উপদেষ্টা ডক্টর ইউনূস ঠিক আছে, এই উপদেষ্টা আর আসিফ নজরুল সে ছাত্রীদের সাথে প্রেম করতে করতে তার আর এই আইন নিয়ে ঘাটাঘাটি সময় নাই। এদের উপদেষ্টা আরেকটা আছে শয়তান ফারুকি, এরা দিয়ে প্রেম করাইতে মজা হয়। এই জন্য ওই ফারুকি এদের উপদেষ্টা না হওয়া পর্যন্ত আগুন সব জায়গায় ধরবে, টিভি সেন্টারেও ধরবে। আমি প্রতিবাদ জানাই, এই উপদেষ্টাদের পদত্যাগ চাই, নতুন উপদেষ্টা করা হোক এবং এখানে জুলাই যোদ্ধাদেরকে দিয়ে তদন্ত কমিশন করা হোক। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেখতে পারলেন সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি একই সঙ্গে চলবে। সংস্কার বিষয়ে ঐক্যমত প্রয়োজন বলে মনে করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, ঐক্যবিহীন সংস্কার কিংবা সংস্কারবিহীন নির্বাচন সম্ভব নয়, এমনই বলেছে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং একই সাথে বলেছে এই সরকারকে ব্যর্থ করার জন্য অনেক পায়তারা করা হচ্ছে, অনেক কূটচাল কিংবা ষড়যন্ত্র চলছে। তবে আমরা যদি ঐক্যবদ্ধ থাকি কিংবা আমরা যদি ঐক্যের সাথে চলি তাহলে কোনো ষড়যন্ত্রই আমাদের দমাতে পারবে না। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, যতই ষড়যন্ত্র হোক, যত পিছে যতই চক্রান্ত চলুক, আমরা কখনো ব্যর্থ হব না যদি ঐক্যবদ্ধ থাকি জাতি। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, ডক্টর মোহাম্মদ ইউনূসের এই বক্তব্য নিয়ে আপনাদের কি বলার রয়েছে অবশ্যই কমেন্ট করবেন আপনারা আপনাদের মূল্যবান মতামত। আজকের মতো বিদায় নিচ্ছি, এখানে এ পর্যন্তই। দেখা হবে আরও অন্য কোনো একটা ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।